দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির শুধু না, বিশ্ব অর্থনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের যে উন্নয়ন আছে সেই উন্নয়নের কেন্দ্রে কেন আমরা জলবায়ু বা পরিবেশের মতো বিষয়গুলোকে এর কেন্দ্রে রেখে পরিকল্পনা করব এবং কিভাবে আমাদের উন্নয়নের সাথে এই বিষয়টি একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িয়ে আছে। আমার সাথে আলোচনা করবার জন্য আমরা আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন সোহানুর রহমান, তিনি নির্বাহী সমন্বয়কারী ইউথনেট গ্লোবাল, এবং আমার সাথে আছেন ফারজানা ফারুক ঝুমু, তিনি সহ-প্রতিষ্ঠাতা কাঠপেন্সিল। আপনাদের দুজনকেই ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করবার আগে একটা ছোট প্রতিবেদন আছে বাংলাদেশ টেলিভিশনে, সেটা দেখে আসি। প্রকৃতিকে ধ্বংস করা হলে সেই উন্নয়ন টেকসই হয় না। তাই প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। ফারজানা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা তো এখন মানে এই এক ধরনের অনুধাবন তো এসছে মানুষের ভিতরে, যে পরিবেশ জলবায়ুকে বাইরে রেখে উন্নয়নের ধারণা করাটা আসলে সেই অর্থে এখন আর বাস্তবসম্পন্ন না। বাস্তবতার নিরিখেই এই বিষয়টি যেমন বিশ্ব পর্যায়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তো গুরুত্বপূর্ণই, কারণ আমরা সম্ভবত বিশ্বের যে সবচাইতে জলবায়ুর পরিবর্তনের শিকার যদি বলি, বা এটার নেতিবাচক প্রভাবের মানে দিক থেকে একটা বড় বিপদের ভিতরে আছে এরকম একটা দেশ। সেই তুলনায় জলবায়ু পরিবর্তনে আমাদের মানে অংশগ্রহণ কম, বা আমরা কম দায়ী সেই অর্থে। একই সাথে আবার আমার দেশের ভেতরে পরিবেশ ঠিক রাখাটাও আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা তো থাকে। কিভাবে উন্নয়নের সাথে এই যে আমরা জলবায়ু বা আমাদের পরিবেশের বিষয়টা আমরা যুক্ত করি, এবং এটা কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, সেই বিষয়টি যদি বলেন প্রথমে। নিজের অভিজ্ঞতা থেকেই যদি শুরু করি, আমি নিজেকে একজন জলবায়ু যোদ্ধা বা জলবায়ু কর্মী বলে, এবং সেটা বলতেই বেশি পছন্দ করি। তার একটা বড় কারণ হচ্ছে যে এই দেশে থেকে জলবায়ু পরিবর্তন হচ্ছে না, এই কথাটা বলার কোনো সুযোগ নাই। আপনি আমার দেশে যেই কাউকে রাস্তায় ধরে জিজ্ঞেস করেন যে তুমি কি আসলে পরিবর্তনটা দেখতে পাচ্ছ কিনা, সে হয়তোবা জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এরকম কঠিন শব্দ বলবে না, কিন্তু সে জানে যে পরিবর্তনটা হচ্ছে। তার মানে আমার মতো জায়গায়, আমার দেশের মানুষের মতো মানুষের জন্য জলবায়ু পরিবর্তন একদম সত্য। এটা এই সত্যের কোনো লাইক কোনো দুই মত নাই যে হ্যাঁ এটা সত্য কি সত্য না। মানে এখন যারা অনেকের জন্য একটা মোটামুটি ধরেন ৪-৫ দশকের বাংলাদেশকে দেখেছে, তারাও খুব পরিষ্কারভাবে এখন বলতে পারবেন যে কিভাবে মানে গরম বেড়ে জি যাচ্ছে, ঝড় বৃষ্টির বিষয়গুলো এখন আগের মতো নাই। মানে অনেক ক্ষেত্রে আমাকে এখন কৃষকরাও বলেন যে আগের যে কৃষি
ক্যালেন্ডার ওনারা ব্যবহার করতেন, সেই কৃষি ক্যালেন্ডারের থেকেও এখন আসলে মানে ওনারা ফলো করতে পারছেন না। ফলে ধান কখন লাগাবেন বা একটা ফসল কখন তুলবেন, তারা এই বিষয়গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা সবার জন্যই সত্য, বিশেষ করে আমরা যারা তরুণরা। আমরা জন্মের সময় শুনে আসতেছি যে ষড়ঋতুর দেশ, ষড়ঋতুর দেশ। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে গ্রীষ্মই 6 রূপে আসতেছে, কখনো বৃষ্টি সহ গ্রীষ্ম, কখনো শীত সহ গ্রীষ্ম। কিন্তু এই পরিবর্তনটা, এটাই আসলে জলবায়ু পরিবর্তন আমার সেন্সে। সো এই জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের মতো দেশ, শুধুমাত্র এই জন্য না যে আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি আল্লাহ দিচ্ছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটার সাথে এরকমও যে আমার জিওগ্রাফিক্যাল লোকেশনটাই এমন যে আমি একটা ডেল্টার মধ্যে অবস্থিত। 3টা বড় নদী আমাকে এমন জায়গায় অবস্থান করাচ্ছে যে লাইক মাটি অসাধারণ পরিবেশ আমাকে দিচ্ছে একই সাথে, কিন্তু একই সাথে কিছু সমস্যাও নিয়ে আসতেছে। তো আমি যখন ওই পরিবর্তনটাকে আরও বেশি এক্সিলারেট করতেছি বিভিন্ন মানে কি বলবো ফসিল ফিউল পোড়ান দিয়ে, তখন দেখা যাচ্ছে পরিবেশ আমাকে এত জীবন বা আমার প্রকৃতি আমাকে এত জীবন যা দিয়ে আসছিল, সেই জায়গা থেকে প্রকৃতি হচ্ছে আমাকে দেখাচ্ছে যে পরিবর্তনটার মাধ্যমে আমার ক্ষতিগুলো হচ্ছে। সো আমি বলবো এটা প্রকৃতির আসলে একটা ওয়ে অফ শোয়িং যে পরিবর্তনটা আসতেছে। আপনি সম্প্রতি জাতিসংঘের সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছেন। আসলে সেই অর্থে বড় পরিকল্পনাটা যদি বলি বা কমিটমেন্টটা যেটা জাতিসংঘ তার সদস্য দেশগুলোর কাছ থেকে খুঁজছে, এখন আমি বলবো যে এখনো খুঁজছে, সেইটারতে মূল বিষয়গুলো কি থাকবে? জাতিসংঘের অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা হচ্ছে UNFCCC বা ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ফ্রেমওয়ার্ক কনভেনশনটা সাধারণত আলোচনা করে যে আমরা জলবায়ু পরিবর্তন কিভাবে রোধ করব, এবং সহজে যদি বলতে চাই ও এখানে ঘুরে ফিরে একটাই টার্গেট, সেটা হচ্ছে আমরা কিভাবে গ্রিনহাউস গ্যাসকে কমাবো যাতে আমাদের গ্লোবাল টেম্পারেচারটা 1.5 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। এবং আমরা যত কমিটমেন্ট চাচ্ছি, দেশ থেকে বলি, বিশ্ব থেকে বলি, আমরা কেউ কেউ কোম্পানি থেকেও বলি, সব ক্ষেত্রে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে গ্রিনহাউস গ্যাসকে 1.5 ডিগ্রিতে রাখা। এবং সেই জন্য প্রত্যেকটা দেশকে UNFCCC একটা নিজেদের প্ল্যান করতে বলে। সেই প্ল্যানটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যেটা এই বছর বাংলাদেশ জমা দিচ্ছে এবং এই সেপ্টেম্বরেই জমা দিচ্ছে। সো এই জন্যই আসলে এই মুহূর্তে আলোচনাটা অনেক রিলেভেন্ট। বাংলাদেশ যে টার্গেটটা জমা দিবে, এরকম পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ এই টার্গেটটা জমা দিতে বাধ্য, এবং এই টার্গেটটার মূল লক্ষ্যটাই হবে যাতে আমরা এই টেম্পারেচারটা 1.5 থেকে না বের হয়ে যায়। আমি এই বিষয়ে আলোচনা আসবো। সোহানুর রহমান, বাংলাদেশের সার্বিকভাবে চিত্রটার দিকে তাকালেও আমি অনেকগুলো মানে পরিবেশগত ভিন্নতাও দেখতে পাই। আমরা অনেক ছোট দেশ, হয়তো আমরা বলি যে আমরা একটা ডেল্টা বা বদ্বীপ, এখানে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু তারপরেও তো এই পরিবেশের বিষয়গুলো বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আসে বিভিন্ন অঞ্চলে। আমার চরের প্রভাব, আমার হাওরের প্রভাব, আমার যে উপকূলীয় অঞ্চলগুলো আছে এই জায়গাগুলোর ভেতরে যে প্রভাব, আমার যে হিল ট্র্যাক্স আছে সেখানকার প্রভাব, এই যে ভিন্নতা, এই ভিন্নতাগুলো জলবায়ু পরিবর্তনের ভেতর দিয়ে এই এলাকাগুলোতে সাধারণ মানুষ কিভাবে এই অভিজ্ঞতাটা নিচ্ছেন, এটা যদি একটু। জলবায়ু পরিবর্তনকে আমরা শুধু মনে করি এটা পরিবেশগত ইস্যু বা উন্নয়নগত ইস্যু, বাট জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা অর্থনৈতিক ইস্যু, এবং এরপর এর সাথে যুক্ত যে বৈশ্বিক রাজনীতি। তাহলে অর্থনীতি, বৈশ্বিক রাজনীতিকে বাদ দিয়ে শুধু পরিবেশগত উন্নয়ন এবং আলাদা করে করা যাবে না, এবং এর ইম্প্যাক্টটা আসলে লোকাল পর্যায়েই পড়ে এবং এর সমাধানও স্থানীয় পর্যায়ে। এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনকে যেভাবে দেখা হয় যে বিপদাপন্নতা, ভার্নাবিলিটি, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের একটা ভিন্ন গল্পও আছে। ভিন্ন গল্পটা হচ্ছে আমরা কীভাবে এর সাথে যুদ্ধ করে টিকে থাকি। বিশেষ করে আমি যে অঞ্চল থেকে এসেছি, বরিশাল উপকূলীয় অঞ্চল কিংবা খুলনা উপকূলীয় অঞ্চল, এখানটা সংকট অনেক বেশি, এবং উপকূলীয় সুরক্ষা এখন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং ওই অঞ্চলের মানুষের প্রধান চাহিদা কিন্তু অনেক বেশি কিছু না, প্রধান চাহিদা 2টা, এবং আমি দেখি যে একই চাহিদা অন্য অঞ্চলেও অনেকটা সেম। উপকূলীয় অঞ্চলে আমরা যত মানুষের সাথে কাজ করেছি, তারা বলেছে পানির সমস্যা 1 নম্বরে। তারা টাকা চায় না, পয়সা চায় না, রিলিফ চায় না, কিচ্ছু চায় না,
শুধু একটু খাওয়ার পানি চায়, এবং খাওয়ার পানির জন্য একজন নারীকে 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হয়। আবার দেখবেন উপকূলীয় অঞ্চলে পানিতে অনেক ইনভেস্টমেন্ট হয়েছেও, কিন্তু সেটা পরিকল্পিত হয়নি, স্থানীয় মালিকানা তৈরি হয়নি, যার ফলে অনেক টাকারও মানে অপচয়ও হয়েছে। একই সমস্যা আমি যখন কুড়িগ্রামে গিয়েছি, সেখানেও পানির সমস্যা। যখন পাহাড়ে যাচ্ছি, সেখানেও পানির সমস্যা। হাওর মনে করে অনেক পানি, কিন্তু খাবার পানির সমস্যা কিন্তু সেখানেও। মানে এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার, কারণ হলো যে আমরা ধরে নেই যে বাংলাদেশে এত নদীমাতৃক এত পানি, দেশ, এত পানি, আমার তো এই সমস্যা হবার কথা এবং না। গত সপ্তাহে দেখেন বরেন্দ্র অঞ্চলে 3টা অঞ্চলকে প্রায় পানি শূন্য বলে ঘোষণা করা হয়েছে। তাহলে বাংলাদেশের একটা প্রধান সংকটের জায়গা হবে পানি, মানে ভূগর্ভস্থ পানি চলে যাওয়া, এবং আমরা কিভাবে এটাকে মোকাবেলা করব, বিশেষ করে কৃষিতে বড় প্রভাব পড়বে। এবং বাংলাদেশের পাশাপাশি এটা তো একটা আঞ্চলিক জোনে আমরা বসবাস করি, আমাদের পুরো অঞ্চলের ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে হিমালয়। আমাদের সাথে আন্তঃরাষ্ট্রীয় সংকটগুলোও কিন্তু পানির জন্য বাড়বে। সমাধানের জায়গা যেটা বলি, আমি যে অঞ্চলে এসেছি, কৃষকরা 400 বছর আগে থেকে তারা প্রস্তুতি গ্রহণ করেছে ভাসমান বীজতলা, এবং এটা পুরো পৃথিবী জুড়ে এখন অ্যাডাপ্টেশনের বেস্ট একটা মডেল হিসেবে দেখা হয়। ইউকের শিশুরা বাংলাদেশ মডেল নিয়ে তারা প্রজেক্ট করে যে বরিশালের বানারীপাড়া কিংবা পিরোজপুরের ওই অঞ্চলের কৃষকরা কীভাবে ভাসমান বীজতলা তৈরি করেছে। এবার পানির জায়গায় সাতক্ষীরা শ্যামনগরের মানুষ বৃষ্টির পানি যে ধরে রাখে এবং সেটাকে ব্যবহার করে, এটাও কিন্তু বড় একটা সমাধান স্থানীয় পর্যায় থেকে এসেছে। পরের সমস্যাটা মানুষ যেটা চায় সেটা হচ্ছে বাঁধ, উপকূলীয় বাঁধ। কিন্তু এত কাজ করার পরেও, এত উদ্যোগ নেওয়ার পরেও এখনও কিন্তু উপকূলীয় বাঁধগুলো অরক্ষিত। জলবায়ুর তো প্রভাব আছে, আবার লোকাল রাজনৈতিক প্রভাব, চিংড়ির ঘের করে বাঁধকে ফুটো করে দেওয়া, এই সংকটগুলো আরও বেশি ঘনীভূত করে। সো এখন নদী ভাঙন অনেক বেড়ে যাচ্ছে, সেটা কুড়িগ্রামেও বাড়তেছে, শরীয়তপুরেও বাড়তেছে, উপকূলেও বাড়তেছে। সো এই 2টা প্রধান চাহিদা আমরা নিশ্চিত করতে পারছি না। এর জন্য যেমন করে আমরা বৈশ্বিক পর্যায়ে থেকে অর্থায়ন পাচ্ছি না, এর যেমন দায় আছে। আমাদের তহবিল থাকার পরেও তহবিলের টাকা পয়সা সঠিক ব্যবহার হয়নি, সেটাও আছে। তো সব মিলিয়ে আসলে আমরা একটা অ্যাডাপ্টেশনের বাইরে চলে যাচ্ছি। এবং অনেকেই যেটা মানে চিন্তা করেন না সেটা হলো যে এটাকে আলাদাভাবে দেখা যায় না, এই জন্য, কারণ দিন শেষে এটার মাধ্যমেই নির্ধারিত হয় যে আমার অর্থনৈতিক কর্মকাণ্ড কি হবে। আমার ওই এলাকার মানুষগুলোর যদি পানির চাহিদা ঠিক মতন না থাকে, মানে আমরা পূরণ করতে না পারি, তাহলে বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে হলো তাদের বেড়ে ওঠা, তারা কোথায় সময় দিচ্ছেন, তাদের কতগুলো রোগের মুখোমুখি হচ্ছেন, যেটা মানে অন্য অঞ্চলের মানুষ করবেন না। ফলে এক ধরনের বিপন্নতা ওইখান থেকে একটা থেকে আরেকটায় আসে, এইটা অনেক সময় বুঝতে পারা এখন কঠিন। যেটা হচ্ছে, উপকূলকে অনেক বেশি ভালনারেবল ধরলেও এখন পুরো দেশটাই একটা বিপদাপন্নর জায়গায়। সেটা যেমন বরেন্দ্র অঞ্চল, হাওর অঞ্চল, পাহাড় অঞ্চল, এবং যেভাবে হিটওয়েভ, তাপদাহ, তারপর ডেঙ্গুর মতো মানে ঘটনাগুলো বাড়তেছে, আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি। অর্থনীতি যদি বলেন, আপনি তো বড় হিসেবে সামষ্টিক অর্থনীতি দেখছেন, বাট ছোট পর্যায়ে চিন্তা করেন 2007 সালের পরে একটা মানে প্রতি বছর ধরে ধরে, আগে আমাদের 12 মাসে 13 পার্বণ ছিল, এখন 12 মাসে 13টা ডিজাস্টার। প্রত্যেকটা মাসেই কোনো না কোনো দুর্যোগ লেগে থাকে। তো সিডর আইলা থেকে শুরু করে এরপর দেখবেন একেবারে ডজনকে ডজন দুর্যোগ হয়েছে। জাতীয় পর্যায়ে না হলেও বিভিন্ন এলাকা বিভিন্ন সময় এলাকা ভিত্তিক হয়। এখন আবার শিফট করে আবার ফেনীর দিকে চলে আসছে বড় বন্যা, সো আবার কুড়িগ্রামের দিকে বন্যা, পাহাড়ের দিকে বন্যা। যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে তখন দরিদ্র মানুষকে আরো দরিদ্র করে, তখন দরিদ্রের দুষ্ট চক্র তৈরি হয়। এবং যতগুলো এলাকার কথা বললেন অধিকাংশই দারিদ্র্যের হার বেশি। এবং আমার মনে আছে কুড়িগ্রামে একটা বছর 2022 সালে বোধহয় বলছেন যে 5 বার বন্যা হয়েছে। আমরা এই আলোচনায় চালিয়ে যাব, একটা ছোট বিরতি নেই। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি আমাদের উন্নয়ন পরিকল্পনায় কেন পরিবেশ এবং জলবায়ুর বিষয়গুলোকে একেবারে আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ, বিশেষ টকশো আগামীর বাংলাদেশ, দেখবেন প্রতিদিন রাত 11টায়।
বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩০ মিনিটে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম আমাদের অর্থনীতি এবং উন্নয়নের কেন্দ্রে কেন আমাদের জলবায়ু এবং পরিবেশের বিষয়গুলোকে রাখা উচিত। আমার সাথে আলোচনা করবার জন্য দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন সোহানুর রহমান এবং আমার সাথে আছেন ফারজানা ফারুক ঝুমু। ফারজানা, বিরতির আগে আমরা যেই আলোচনাটা করছিলাম সেই আলোচনার ভেতরে আপনি বলছিলেন যে বিশ্ব পর্যায়ে একটা বড় কমিটমেন্ট হলো যে আমি তাপমাত্রাকে ১.৫ ডিগ্রির বেশি যেন বাড়তে না দেই। এইটা হলো আমার কমিটমেন্টের মূল জায়গা। বড় অর্থনীতিগুলো এটার একটা তো মূল মানে চালক হবেন, এইটা তো বুঝতে আমাদের কোনো সন্দেহ নাই। সেই তুলনায় বাংলাদেশের হয়তো কম হবে, কিন্তু আমাদেরও একটা কমিটমেন্ট হচ্ছে, এটা আপনি বললেন জাতীয় পর্যায় থেকে। আমরা সেপ্টেম্বর মাসের ভেতরে একটা রিপোর্ট জমা দেব। এটার প্রস্তুতি সম্পর্কে আপনাদের কিছু জানা আছে কিনা, এবং কী ধরনের কমিটমেন্ট, এই কমিটমেন্টের ফলে আমাদের মানে সামনের দিনের পরিকল্পনার ভিতরে আপনারা কি দেখেন? এটার প্রস্তুতি দুইটা ভাগে বলি। একটা হচ্ছে যেটা আপনি বললেন বৈশ্বিক পর্যায়ে প্রস্তুতি, যেহেতু এটা প্রত্যেকটা দেশকেই জমা দিতে হবে, তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে প্রত্যেকটা দেশে এটা তৈরির একটা প্রসেস হচ্ছে এবং অনেকগুলো দেশ ইতিমধ্যে জমা দিয়ে ফেলেছে। অনেকগুলো দেশের জন্য সেপ্টেম্বর হচ্ছে শেষ সময়। এবং আমি যেটুকু জানি যে জাতিসংঘের মহাসচিব উনি ৩৫টি দেশকে একসাথে করে বিশেষ একটা অনুষ্ঠান করার চেষ্টা করছেন, কারণ এই ৩৫টি দেশ হচ্ছে সবচেয়ে বেশি ইমিশন করে থাকে। তো ওখান থেকে আমরা দেখতে পাবো যে আসলে যেই এনডিসিটা আসছে বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা যে মহাপরিকল্পনাটা আমরা দেখছি, এটা আসলে বৈশ্বিক পর্যায়ে কোথায় আছে এবং ওই অর্থনীতিরা আসলে কিভাবে এই লিডটা নিচ্ছে। একই সাথে যদি আমি ন্যাশনাল পর্যায়ে বা আমাদের কথা বলি, আমাদের এই প্রস্তুতিটা শুরু আমার অভিমত যে একটু দেরিতে হয়েছে, যেটা আমাদের গত বছর শুরু হয়ে যাওয়ার কথা। আমরা জানি আমাদের প্রথম ডেডলাইন ছিল ফেব্রুয়ারিতে, কিন্তু তারপরেও আমাদের শুরু করতে করতেই জুন মাস হয়ে গেল। সো যখন আমরা একটা প্ল্যান করছি যেটা মানুষের জন্য করছি, কিন্তু মানুষকে এঙ্গেজ করার এনাফ সময় আমার কাছে নাই। আমি জুনে যদি শুরু করে সেপ্টেম্বরে জমা দিতে হয়, তাহলে আমি মানুষের কথা কখন শুনবো? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের প্রস্তুতিটা একটু ধীর গতিতে ছিল। এর আগে আমার মনে আছে যে বাংলাদেশের আগেও একটা কমিটমেন্ট করেছিলেন কপে, যে আমাদের কিছু জায়গায় আমরা নিয়ে আসবো, এবং সেই কমিটমেন্টের যেই অগ্রগতি, যদি আমি বলি যে আমরা কমিটমেন্ট তো একটা তো অঙ্গীকার করে আসলাম, কিন্তু সেই তুলনায় অগ্রগতির কি একটা পর্যালোচনা হচ্ছে? এইবার আমরা যে কমিটমেন্টটা করছি এটা তৃতীয়তম। তার মানে আমরা এর আগেও 2বার হচ্ছে এরকম কমিটমেন্ট করেছি, এবং এই কমিটমেন্ট আসলে কতটুকু পূর্ণ হয়েছে সেটার জন্য আমাদেরকে আরও একটা রিপোর্ট করতে হয়, যেটা হচ্ছে বাইঅ্যানুয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট। সো বাংলাদেশ এই প্রথম বাইঅ্যানুয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট তৈরি করছে, যেটাও আমাদের সেপ্টেম্বরে তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা এখনো হাতে পাইনি, যে কারণে আমরা মানুষের হয়ে আসলে ওইটা পর্যালোচনার এখনো সুযোগ পাইনি। কিন্তু আমরা আমাদের সরকার থেকে যেটা শুনছি যে ওই রিপোর্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, এবং আমাদের একটা নিজেদের টাকায় বা নিজেদের ক্ষমতায় যেই টুকু টার্গেট আমাদের ফিল আপ করার ছিল সেটুকু আমরা ফিল আপ করতে পেরেছি। এটা আমরা সরকার থেকে শুনেছি, এবার আমাদের পর্যালোচনা এখনো বাকি। সোহানুর রহমান, এই আলোচনার ভেতরে আমরা সবসময় যেই বড় একটা মনে দুঃখ থেকে যায় সেটা হলো যে যেভাবে এই ধরনের বিষয়গুলোকে জাতীয়ভাবে একটা আমরা আন্দোলনের ভিতরে রাখা বা এটাকে একটা অধিকারের ভিতরে দেখা, এবং মানে যত রাষ্ট্রের বিভিন্ন অংশের যারা আমরা আছি জনগণের পর্যায় থেকে শুরু করে যারা উদ্যোক্তা আছেন, তাদেরকে সাথে নিয়ে আগানোটা একটা চ্যালেঞ্জ আমরা দেখি। সবচাইতে বড় বিষয় হলো যে যারা এটা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা অংশ, সেই জলবায়ু বিপন্ন অঞ্চলের মানুষগুলো, তাদের কণ্ঠস্বরের বিষয়গুলো কতখানি
আসে বা আসতে পারে বলে আপনি মনে করছেন? জি, এবং আমরা যখন জলবায়ু সুবিচার নিয়ে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে দাবি করে, এর প্রাণকেন্দ্রে হচ্ছে যে আসলে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের জন্য যে আমরা কাজগুলো করতেছি এর যেমন করে সুফল আছে এর বোঝা আছে, জলবায়ু ইনঅ্যাকশনের বোঝা, এটা যেন সমান বন্টন হয় এবং আমাদের যেহেতু দায় কম, অনেক ক্ষতি বেশি, এর আমরা বোঝাটা কীভাবে ওদের সাথে, উন্নত দেশগুলোর সাথে আমরা ভাগাভাগি করতে পারি। তো সেখানটা আসলে মানুষের কণ্ঠস্বর, মানুষের অংশগ্রহণ, জবাবদিহিতা ছাড়া আসলে জলবায়ু সুবিচার বা ক্লাইমেট অ্যাকশন প্রতিষ্ঠা করা খুব কঠিন। কিন্তু আমাদের যে পরিকল্পনা যেভাবে হয় সেটা অনেক ক্ষেত্রেই উপর থেকে হয় এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে গেলে যে সমস্যাটা আমরা দেখি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন কিন্তু একটা বৈজ্ঞানিক বিষয় এবং বিজ্ঞানীরা যদি এটাকে এন্ডোর্স না করতে পারে তাহলে আসলে এটাকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বলা কঠিন। এর আরেকটা দিক হচ্ছে মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তন দ্বারা আক্রান্ত হয়, মানুষের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, এই দুইটাকে আসলে এক করা যে উদ্যোগ সেটা খুব কম দেখা যায়, বাট আমরা এই কাজটা করছি। কারণ সরকার যখন মানে বৈশ্বিক পর্যায়ে দর কষাকষি করেন তখনও তো তাদের মূল একটা জায়গা হলো যে আমার মানুষের দিকে তাকান, দেখেন যে তারা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা যখন পরিকল্পনা করছি সেইখানে মানুষের অংশগ্রহণটা তো গুরুত্বপূর্ণ। ওইখানে মূল যুক্তিটাই হয় যে আমার এত কোটি মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জীবন মানের কীভাবে উন্নয়ন হবে, তারা কীভাবে জলবায়ু পরিবর্তনের সাথে বেঁচে থাকবে, কিন্তু তাদের পক্ষ হয়ে সরকার কথা বলে বা আমরা কথা বলি, কিন্তু ওই দর কষাকষিতে ওই ক্ষতিগ্রস্ত মানুষকে রাখা হয় না। আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা বলবো, বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তনের দায় কম হলেও বাংলাদেশ কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করছে আমাদের যে জিনিসগুলো করার কথা। এবং যখন আমরা বৈশ্বিক তহবিল পাচ্ছি না, বাংলাদেশের প্রধান জায়গা অভিযোজন, আমি কিভাবে এই খাপ খাইয়ে চলবো কৃষিতে, পানিতে, স্বাস্থ্যে, সেখানটায় কিন্তু আমাদের একটা অ্যাডাপ্টেশন প্ল্যান হয়েছে এবং বাংলাদেশে আমার যতগুলো পলিসি দেখা সুযোগ হয়েছে তার মধ্যে অ্যাডাপ্টেশন প্ল্যানটা ছিল অনেক বেশি অংশগ্রহণমূলক। আমি দেখেছি যে আমার এলাকায়, আমার জেলায় তারা কনসালটেশন করেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে বসেছে, সো সেখানে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা হয়েছে। সমস্যাটা হয়েছে যখন অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি হয়ে গেছে, 230 বিলিয়নের মতো ডলার দরকার 2023 থেকে 2050 নাগাদ, কিন্তু এখন সে অর্থায়ন মিলছে না। সো এখন অ্যাডাপ্টেশন প্ল্যান হয়েছে কিন্তু এর বাস্তবায়ন হচ্ছে না। একটা বড় চ্যালেঞ্জ যেটা আমি সাথে দেখি সেটা হলো যে এর সাথে অন্যান্য যে আমার উন্নয়নের পরিকল্পনাগুলো, তার সংযোগগুলো করা এবং এর একটা পরিকাঠামো তৈরি করা। বাংলাদেশে আপনি মন্ত্রণালয়ে যদি দেখেন যে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, বনের জন্য আলাদা অধিদপ্তর আছে, পরিবেশের জন্য আছে, তো জলবায়ুর জন্য মন্ত্রণালয় ছোট্ট একটা উইং। জেলা পর্যায়ে আমি ধরেন বরিশালে আমি জলবায়ু নিয়ে কাজ করতে চাই, আমার কোনো লাইন, কোনো মিনিস্ট্রি নাই। পরিবেশ অধিদপ্তর তার জলবায়ু অভিযোজন নিয়ে, মিটিগেশন নিয়ে কোনো কাজ নেই, আবার ডিজাস্টার ডিপার্টমেন্ট তারা আবার অন্যদিকে কাজ করে। সো এখন আসলে সব কিছুকে মিলিয়ে একটা সম্মিলিত উদ্যোগ নেওয়া দরকার। আমার উন্নয়ন পরিকল্পনা কীভাবে জলবায়ু বান্ধব হয়, পরিবেশ বান্ধব হয়, দুর্যোগ সহনশীল হয়, সেটাকে এক করে দেখার একটা আমাদের উদ্যোগ নেওয়া উচিত। দর্শক, আমরা আরেকবার বিরতিতে যেতে হচ্ছে। আমাদের এই আলোচনায় আমরা আবার ফিরব, বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন
এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। বিরতির আগে যে আলোচনা হচ্ছিল তার ভিতরে আপনি বৈশ্বিক কমিটমেন্টের কথা বলছিলেন। সোহান বলছিলেন যে আমাদের দেশের ভিতরে এখনো কাজ করবার অনেক কিছু আছে। এর অনেকগুলো ইতিবাচক অগ্রগতিও যেমন হয়েছে, এখনো বড় অংশে একটা ঘাটতি রয়ে গেছে। আমরা এখন তো একটা সন্ধিক্ষণে আছি, যদিও সেপ্টেম্বরের ভিতরে দেওয়ার কথা, আমরা সেপ্টেম্বর মাসেই আছি, আমাদের বৈশ্বিক কমিটমেন্টগুলো চলে যাবে। কিন্তু আমার দেশের ভিতরে যদি আমি পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে চাই এবং সেটাকে এগিয়ে নিতে চাই, একটা বড় জায়গা থাকে হলো আমার রাজনৈতিক কমিটমেন্টগুলো। এবং রাজনৈতিক কমিটমেন্টের একটা বড় সম্ভাবনা আবার তৈরি হচ্ছে, হয়তো আমাদের নির্বাচন আসতে যাচ্ছে সামনে, এবং সেক্ষেত্রে সামনে যে সরকার আসবেন তারা কিভাবে এই বিষয়গুলোকে কেন্দ্রস্থলে রাখবেন যেন আমরা ভুলে না যাই, সেই বিষয়ে যদি আপনার পরামর্শ থাকে। জুলাইয়ের আসপেক্ট থেকে শুরু করি। আমরা জুলাইয়ের আন্দোলন শুধু একটা কোটা ভিত্তিক আন্দোলন থেকে অনেক বড় ছিল। তার একটা বড় কারণ ছিল হচ্ছে ওই আন্দোলনটায় সকল মানুষে বুঝতে পারছিল যে আমরা কিছু মিস করছি, এবং তার একটা বড় অংশ হচ্ছে পরিবেশ এবং জলবায়ু। আমরা হয়তো আমাদের দৈনন্দিন আলোচনায় পরিবেশ বা জলবায়ুকে পরিবেশ কিংবা জলবায়ু এই শব্দে না বললেও আমাদের দৈনন্দিন চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক আলোচনায় সব জায়গায় জলবায়ু আসতে হয়। তো সেই জায়গা থেকে আমি অন্তত পরবর্তী সরকার বলি কিংবা পরবর্তী যে কমিটমেন্টগুলো আসবে বলে, সেখানে জলবায়ু ছাড়া কোনো আলোচনা সেই জিনিসটা দেখতে পাই না। তো আমার কাছে যে কোনো ম্যানিফেস্টো যদি হতে হয় সেখানে জলবায়ু, পরিবেশ এটা আলাদা করে থাকতে হবে, এবং সেইখানে যুবদের আসলে কিভাবে এঙ্গেজ করা যায় সেই প্রক্রিয়াটা আরও বেশি ক্লিয়ার থাকতে হবে। আপনি কি ধরনের কমিটমেন্টগুলো দেখতে চান এই যে রাজনৈতিক দলের যেই ম্যানিফেস্টোই আসুক? এবং আমি ধারণা করি যে সেই ম্যানিফেস্টো যারা জিতবেন, যারা হয়তো শাসনভার গ্রহণ করবেন, তাদের ওই কমিটমেন্টগুলোর ভিত্তিতে আমরা হয়তো তাদেরকে জবাবদিহি করতে পারবো, বা তারা সেটাকে ব্যবহার করবেন পরবর্তী পরিকল্পনার জন্য। ফলে এই নির্বাচনী ম্যানিফেস্টোগুলো হয়তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, বা তাদের আন্ডারস্ট্যান্ডিং এটা অনেক ইম্পর্ট্যান্ট হবে এই বিষয়গুলোকে দেখবার জন্য। আমার প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমরা বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ দেশ হলেও আমাদের বিদ্যুতের জন্য আমরা অন্য দেশের উপরে নির্ভরশীল। সো আমি যে কোনো ম্যানিফেস্টো এই জিনিসটা থেকে দেখি যে আমরা রিনিউয়েবলকে কিভাবে বাংলাদেশে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হতে পারছি রিনিউয়েবলে, এবং সেইখানে আমরা ট্রেনিংয়ের কি ব্যবস্থা করতে পারছি যাতে এই রিনিউয়েবলের যে জিনিসগুলো আছে তার থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে সব কিছু যাতে আমাকে ইম্পোর্ট না করতে হয়। সো আমার এত বড় জনশক্তিকে আমি কিভাবে আসলে রিনিউয়েবল রিলেটেড কাজে লাগাতে পারি। আপনি বলছেন যে আমার দেশের ভিতরে যেন সক্ষমতাটা তৈরি হয়। জি, এটা আমার একটা প্রথম। দ্বিতীয়, আমি যে জিনিসটা চাইবো সেটা হচ্ছে যে একটা কমিটমেন্ট যেখানে আমাদের সকল প্ল্যানগুলোকে একসাথে করার, কারণ আমাদের বাংলাদেশ প্রসপারিটি প্ল্যানের যে টার্গেট সেটার সাথে এনডিসির টার্গেটের মিল নাই, সেটার সাথে ডেল্টা প্ল্যানের মিল নাই। সো আপনি যখন প্ল্যানগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না আপনি কোনটা ধরে ফলো করবেন। সো আমি ম্যানিফেস্টোতে এরকম একটা অ্যালাইনমেন্ট চাই যেখানে হচ্ছে আমাদের পলিসিগুলো একসাথে হবে এবং আমরা একটা টার্গেট নিয়ে আসলে কাজ করতে পারবো। ধন্যবাদ। আমি একই প্রশ্ন সনরমান আপনাকে করা, কারণ হলো একটা বড় বিষয় হলো যে আমার এর ভেতরে আমার স্বল্পোন্নত দেশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমার বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আমার কতগুলো কমিটমেন্ট বা স্ট্যান্ডার্ড আমাকে মেনটেন করতে হবে, কিন্তু একই সাথে আমার চিন্তা করতে হবে যে যদি নতুন সরকার যারাই ক্ষমতা নেবেন তারা যদি বৈষম্যর কথা সামনে আনেন তাহলে নিঃসন্দেহে তারা পরিবেশগত বৈষম্যর ভিতরে যারা আছেন তাদের কথাকেও সামনে নিয়ে আসবেন। তো
সেক্ষেত্রে কৃষি বা আপনি অভিযোজনের কথা বলছেন, সেই বিষয়গুলো তো থাকতে হবে, তাই না? জি। তো একটা হচ্ছে আসলে আমরা কি করতে পারি, আমরা তো সমস্যা নিয়ে অনেক কথা বলি, সমাধানমুখী আমাদের হওয়া উচিত। একটা হচ্ছে বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এদের কাছেও কিন্তু আমাদের কিছু প্রত্যাশা ছিল, এবং সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরাও ছিলাম। এবং আমার যে সংগঠন ইউথনেট গ্লোবালের একজন সদস্য ফেনীতে, শ্রাবণ, তিনি শহীদ হয়েছেন। সো যিনি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি রাজপথে শহীদ হয়েছেন। সো আমাদের রক্তের উপর কিন্তু এই সরকার গঠিত হয়েছে, এবং গত বছর আমরা দেখেছি মাত্র 2% আসছে রিনিউয়েবল এনার্জি থেকে। তাহলে সেই একটা ট্রানজিশন প্ল্যানটা, এটা পলিটিক্যাল ট্রানজিশন না, জলবায়ু ট্রানজিশন, ফেয়ার ট্রানজিশন, সেই প্ল্যানটা কিন্তু এনডিসির মধ্যে আসতে হবে। এরপরে আমরা আগে যে আসলে নির্বাচন, বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার, জাতীয় রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জলবায়ু পরিবর্তনকে আসলে অ্যাচিভ করা কঠিন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক দলগুলো বা নেতারা তারা অনেক বেশি আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে সচেতন কথা বলেন, কিন্তু বৈশ্বিক যে রাজনীতি এবং এর সাথে আমার অর্থনীতি, এই জায়গাটা তাদের গুরুত্ব আমরা একটু কম দেখতে পাই। তাহলে আমরা কিন্তু তাদের যে কমিটমেন্টগুলো যা পাচ্ছি সেখান থেকে বাস্তবতার সাথে কিন্তু আমরা আসলে মানে খুব সন্দিহান। আমরা আশা করব যে সামনে রাজনৈতিক দলগুলো সেই অঙ্গীকার করবে যে আভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন শুধুই রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ না, উন্নয়ন এটাও যে আমার বায়ুমান কেমন। ঢাকায় এখন মানুষের 5.5 বছরের আয়ু কমে যাচ্ছে বায়ু দূষণে। বাংলাদেশে প্রায় 98% শিশুর রক্তে সীসা পাওয়া গেছে ঢাকায়, 3,60,00,000 শিশু। তাহলে আমি কোন প্রজন্মের জন্য উন্নয়ন করতেছি? একটা মেধাশূন্য একটা জাহান্নামের মতো দেশ তৈরি করে তো উন্নয়ন হতে পারে না। সেখানটায় রাজনৈতিক অঙ্গীকার দরকার যে আমরা অর্থনৈতিক উন্নয়নও করব, পাশাপাশি পরিবেশগত উন্নয়নকেও নিশ্চিত করব, এর কোনো বিকল্প নেই। এর পাশাপাশি যে এলডিসি আমরা গ্র্যাজুয়েট করব, এখন টেরিফের মতো বিষয়গুলো আসতেছে, সেখানে আমার জলবায়ুকে এর প্রাণকেন্দ্রে রাখতে হবে। এবং মানে নিঃসন্দেহে একটা বড় বিষয় থাকবে যে আমরা আমাদের সক্ষমতা তৈরি করব, একটা নেতৃত্ব তৈরি করব, যে ক্ষেত্রে আপনি বলছেন যে জলবায়ু অর্থায়নে যে বাংলাদেশের ন্যায্য হিস্সা বিশ্ব পর্যায় থেকে, সেইটা আনার জন্য একটা শক্ত একটা নেতৃত্বের আমাদের দরকার রয়েছে, শুধু বাংলাদেশকে না, অন্যান্য জলবায়ু বিপন্ন দেশকে। বাংলাদেশ কিন্তু বিশ্ব নেতার পর্যায়ে, আমরা ক্লাইমেট ভার্নাবল ফোরামেও কাজ করেছি। তো যখন আমরা বিশ্ব নেতৃত্ব দিতে যাব, তখন আমার ঘরেও কিন্তু কিছু সেই কাজ দেখাতে হবে যে আমি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই ধরনের উদ্যোগ নিচ্ছি। তো সেখানটায় আমাকে এখন ন্যায্য রূপান্তরটা দেখতে হবে, কারণ বাংলাদেশে উন্নয়ন এবং পরিবেশ এখন মুখোমুখি। এবং আমার যে জায়গাগুলোতে আপনি যদি দেখেন যে পাথর কোয়ারি বন্ধ হয়ে যাবে, তার শ্রমিকদের জীবিকা কি হবে? কিংবা আমি বায়ু দূষণ বন্ধ করতে গিয়ে ইটভাটা বন্ধ করে দিব, ওই ইটভাটায় কাজ করে শ্যামনগর অঞ্চলের জলবায়ু বাস্তুচ্যুতরা। তাহলে আমাকে উন্নয়নটা করতে হবে, অর্থনীতিকেও টিকাতে হবে, এবং একাধারে যারা শ্রমিক সম্প্রদায় কিংবা এফেক্টেড কমিউনিটি, তাদের জীবন জীবিকা, সামাজিক সুরক্ষাও নিশ্চিত করতে হবে। সেটাই বোধহয় সবচাইতে বড় অভিযোজন আমরা সামনের দিনে চাইব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু বা পরিবেশকে বাইরে রেখে আসলে উন্নয়নকে চিন্তা করা সম্ভব না, এবং বাংলাদেশের যে কোনো উন্নয়নের মডেলের কথাই আমরা বলি না কেন, সেটা গ্রাম থেকে শহরে মানুষ চলে আসছে, সেই জায়গা থেকে শুরু করে আমাদের গ্রামীণ অর্থনীতি বলি, আর আমার বিশ্ব বাণিজ্যের ভেতরে আমার অংশের কথা বলি, সেই বিষয়ে জলবায়ুর বিষয়টি, পরিবেশের বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে থাকবে। বাংলাদেশের এই পথ আমি মনে করি না যে খুব দ্রুত এটা পার করা যাবে। এটা একটা দীর্ঘমেয়াদী আমাদের যুদ্ধ, কিন্তু এর সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে একটি অংশের ভেতরে এই পরিকল্পনা করে আসলে আমরা জিততে পারবো না। আমাদেরকে সামগ্রিকভাবে আমার অন্যান্য যে পরিকল্পনা আছে, সেটা আমার শিল্প সংক্রান্ত উন্নয়ন পরিকল্পনা হোক বা আমার সার্বিক উন্নয়ন অর্থায়নের বিষয় হোক, সামগ্রিকভাবে এই বিষয়টাকে আমার উন্নয়নে স্থাপন করাটা জরুরি। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বোধহয় যে মানুষগুলো এই ধরনের বিষয়গুলোকে সরাসরি এক ধরনের এক্সপেরিয়েন্স করছেন, তাদের জন্য এই বিষয়গুলোকে আমরা নিয়ে কাজ করব, এবং তাদের যেই বক্তব্য, তাদের যেই চিত্র, সেটাকে সামনে নিয়ে আসব। আজকের আলোচনা এখানে শেষ করছি দর্শক। আমরা আবার এই অনুষ্ঠানে ফিরব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।